ছবি খুলো, খুলতে থাকো একটা একটা তাহলে 23 করে ফেলি। হ্যাঁ, ছবি খুলতে বলতে রাখো। দেখো আমরা কি করাচ্ছি বলতো, এই পোলাপাইন কি করাচ্ছি বলতো, নিউটনিয়ান বলবিদ্যা। এই বাসায় করো, পড়ালেখা করো। এখন কি পড়তেছো? এখন ফিজিক্সে কি পড়ো? নিউটনের বলবিদ্যা ছাড়া অন্য কিছু পড়বা না, নিজেদের ক্ষতি করবা না। দেখো তোমাদের আমার সাথে সাথে রিভিশন দাও, এর থেকে বড় সুযোগ আর পাবা না। কারণ বুলেটের মতো আমিও চলে যাব, তোমরাও দেখবা যে যদি কেউ এখনো ভেক্টর গতিবিদ্যা না করে থাকো, তাহলে তাদের অলরেডি 2টা চ্যাপ্টার বোঝা হয়ে আছে যারা করে নাই। নিউটনের বলবিদ্যা না করবা 3টা বোঝা হয়ে যাবে, বলবো যে হ্যাঁ আচ্ছা করে ফেলবো। এই করে ফেলতে বলতে দেখবো অধ্যায় 7 চলে আসছে, করে ফেলবো, দেখবো যে ফার্স্ট পেপার শেষ, এই সিটেই চলে আসবে। তো দয়া করে এই ভুলগুলো করিও না। টাকা আমি কোনো কম নিব না, মনে রাখবা নিজেদের ক্ষতি করবা না। তো আমাদের আজকে নিউটনিয়ান বলবিদ্যা, এই মনোযোগ মনোযোগ। কি পরীক্ষা? হ্যাঁ, তো তোমাদের তো ডাবল ডিউটি, তোমরা তো কালকে কি পরীক্ষা? তোমার তাহলে ট্রিপল ডিউটি, সুপার ওমেন। দেখো নিউটনিয়ান বলবিদ্যা দেখাই দাও নিজেকে, সর্বোচ্চটুকু কি করতে পারো। আমরা নিউটনিয়ান বলবিদ্যা আজকে গাণিতিকের সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে অনেক ক্যাটাগরির ম্যাথ অলরেডি করে ফেলছি। আজকে আমরা এখানে 2023 আছে, 2023 দিয়ে স্টার্ট করি। আবার তোমার থেকে 2024 নিব। মনে করো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। আমরা শুধু রিভিশন দিতে থাকবো। এই দেখো আমি 5টা ম্যাথ করালে তোমরা বাসায় 20টা ম্যাথ, 15টা ম্যাথ করবা, কইরা টইরা একটা রিভিশন দিবা। এই মনোযোগ, বলছে 5 মিটার প্রস্থ একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের, বুঝো এই কথাটা বলিও না। এই সামনে বই রাখো, ভালো হয়, না রাখলেও সমস্যা নেই। বলছে 5 মিটার প্রস্থ একটি রাস্তার, তাহলে রাস্তার কি দেওয়া আছে? প্রস্থ কয় মিটার? আমি যদি এভাবে করে জিনিসটা বুঝাই, তাহলে রাস্তার প্রস্থ কোনটা বুঝাই? এটা না? অনেকে এই জিনিসটা বুঝে না, রাস্তার প্রস্থ কোনটা। এটা কেউ কি গাড়ি মাটির ভিতর দিয়ে চালাবে? রাস্তা এটা বুঝতে হবে, এটা রাস্তা, এটা ব্যাংকিং হয়েছে আর কি, রাস্তাটা বাঁকছে। বিভিন্ন হাইওয়ে রোডে দেখবা যখন রাস্তাটা বাঁকে, এটা কিন্তু এতটুকু উঁচু হয়ে যায়। অনেক অনেক রোড আছে, আমরা যারা বাইক টাইক চালাই তারা দেখবা অনেক উঁচু হয়ে যায়। তাহলে 5 মিটার প্রস্থের একটি রাস্তা, নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ। এ দেখো নাম বলছে বক্রতার ব্যাসার্ধ, কার? বাঁকের। তো ভাই এটা আর ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে আমি ডিনোট করব কেন? এই মুজো, এটাকে কি দ্বারা ডিনোট করতে হবে? আর আমি ওই দিন বুঝেছিলাম যে বক্রতার ব্যাসার্ধ মানে কি আসলে। এটা রাস্তারও অংশ অ্যাকচুয়ালি তা না, এটা হচ্ছে যে পুরো একটা সার্কেলের অংশ, যেটা তুমি কল্পনা করতেছো একটা মনে মনে একটা সার্কেল, মানে যেহেতু বাঁকতেছে এটা একটা গোলকের অংশ হয়ে গেল না, সেই গোলকের ব্যাসার্ধ। যেটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, যার সেন্টার কোথায় সেটা তোমার দেখারও দরকার নেই, বাট ব্যাসার্ধ দিচ্ছে, এটার মান একটু বড়ই হবে, 80 মিটার। কি হবে? বড় হবে। তাহলে 80 মিটার, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর দেওয়া আছে। একটু চেষ্টা করব আগামী ক্লাসে নিউটনের বলবিদ্যা শেষ করে দিতে। আমি যদিও 4টা ক্লাস টার্গেট রাখছি, কারণ এটার অঙ্কগুলো ছোট ছোট, এটা মজা লাগে, তো এই জন্য একটু বেশি করাবো, একটু কথা মানে একটু বোঝার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ফোকাস থাকবা দয়া করে। বলছে রাস্তার উভয় পাশে উচ্চতার পার্থক্য হচ্ছে 0.4 মিটার। উভয় পাশে উচ্চতার পার্থক্য মানে কত মিটার? 0. এই যে এটার উচ্চতা কত? এতটুকু, আর এটার উচ্চতা কত? এতটুকু। তাহলে উচ্চতার পার্থক্য কত? পার্থক্য সবসময় ভার্টিক্যাল হয়, তাহলে 0.4 মিটার। যা যা দেওয়া আছে লিখে ফেলাটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ, এটা সবসময় মনে রাখবা। তারপরে বাঁক অতিক্রমের পূর্বে, বাঁক অতিক্রমের পূর্বে মানে বাঁকটাতে আসার আগে গাড়িটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, তাহলে এটা হচ্ছে গাড়ির আদি বেগ। আদি বেগ বা এখানে একটা বেগই লাগে আসলে। তাহলে গাড়িটার বেগ কত? 54 কিলোমিটার পার আওয়ার। এটা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, নিয়ে গেছে ওরা ওরা নিয়েই। আচ্ছা 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 বুঝতে পারছি, কোশ্চেন আমি দেখিনি। আচ্ছা 54 কিলোমিটার পার আওয়ার। এবার আসো ঢাকা বোর্ড 2023, প্রথম হচ্ছে বাঁকের রাস্তার ব্যাংকিং কোণ। ফ্রি নাম্বার কাকে বলে, কত প্রকার, কি কি? গ নাম্বার কি বের করতে বলছে বলো? দেখো মনোযোগ দিবা, একটু দয়া করে মনোযোগ দিবে। ব্যাংকিং কোণ মানে কি? থিটা, এই থিটা। এই থিটা কি? এটা কি লম্ব, এটা কি অতিভুজ। লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করে কে? সাইন। আমাদের অনেক মধ্যে একটা ধারণা থাকে সাইন থিটা ইকুয়াল টু h/d। এটাকে h/d বলি আর কি আমরা। এটা শুধু মনে হয় রেলের জন্য হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে রেল লাইনের পাত আছে না,
তখন এই সূত্রে, কিন্তু এটা আসলে ভুল কথা। ইনফরমেশন স্বরূপ যেখানে যেটা কাজে লাগে, সহজ বিষয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু h বাই d, তাহলে থিটা ইকুয়াল টু কত, সাইন ইনভার্স h বাই d, ক্যালকুলেশন করবে h কত স্যার 0.4, এটা কত 5। তো তোমরা ক্যালকুলেশন করবে, आंसर হচ্ছে 4.589 ডিগ্রি। বলো কত ডিগ্রি? এগুলো তোমরা পারবা বিদায় আমি করি না, আসলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তাহলে বুঝছো, ফ্রি নাম্বার 3 নাম্বার ফ্রি। tan থিটা ইউজ করবা, বি স্কয়ার বাই কত আর জি। তো ব্যাংকিং কোণ কার হয়? গাড়ির গতির সাথে ব্যাংকিং কোণ রিলেটেড নাকি ব্যাংকিং কোণ রাস্তার বৈশিষ্ট্যের সাথে রিলেটেড? তো তুমি ব্যাংকিং কোণ, ওখানে তো tan থিটা গুলো বি স্কয়ার বাই আর জি যদি দাও, আমার কথাটা বুঝো, তাহলে সেখানে বি 54 ইউজ করতে হচ্ছে। ওটা হচ্ছে যে 54 এর জন্য ব্যাংকিং কোণ হয়ে যাবে তখন, মানে 54 কিলোমিটারের গতিতে চালাইতে হইলে ব্যাংকিং কোণ এত হইতে হবে, ওইরকম হয়ে যাবে। ওখান থেকে যদি থিটা বের করতে যাও, বরঞ্চ আমরা থিটাটা কার বৈশিষ্ট্য, এটা ফিক্স বৈশিষ্ট্য, এটা চেঞ্জ করা যাবে না, বেগকে চেঞ্জ করতে হবে। গাড়িওয়ালা তার নিজের বেগ চেঞ্জ করবে যাতে ওই ব্যাংকিং কোণের সাথে কি করতে পারে। হ্যাঁ, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কখন ইউজ করবো tan থিটা। নরমালি যদি কখনো tan থিটা ইউজ করতে হয়, আমরা থিটাটা সাইন থিটা দিয়েই করব। এখান থেকে থিটা বের করে ওখানে বসাবো, সেখানে বসাইয়া ভি আর জি যে কোনো একটা জিনিস বের করবো। যেমন এটার ঘ নাম্বার কোশ্চেনটা দেখলেই বুঝবা, এটার ঘ নাম্বার কোশ্চেন কি বলছে জানো, গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করবে কিনা। ঘ নাম্বার কোশ্চেন কি বলছে, গাড়িটা কি উক্ত বেগে বাঁক নিতে পারবে কিনা। তো ভাই উক্ত বেগে বাঁক নিতে পারবে কিনা, বেগ কত 54 কিলোমিটার পার আওয়ার। তো আমরাও বেগ বের করবো, এখন ইউজ করবো আর কি ভাই, এটা কত সহজ অঙ্ক হইতে পারে। দেখো tan থিটা ইকুয়াল টু কত, বি স্কয়ার বাই, তাহলে বি ইকুয়াল টু কত, এই যে tan থিটা আর জি রুট ওভার tan থিটা কত 4.589, আর কত 80 মিটার, জি কত 9.8। তোমার বি এর মান বের হবে কত 7.933 মিটার পার সেকেন্ড, 7.933 মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও, 1000 দ্বারা ভাগ করে 28.56 কিলোমিটার পার আওয়ার, তাহলে বেগ হইতে হবে কত, ওই যে বলছি না, এই ব্যাংকিং কোণের সাথে সামঞ্জস্য করে, এই ব্যাংকিং কোণের সাথে দেখতেছো না, এই প্রচুর খালি, বসো যে কোনো এক জায়গায়, 28.56। হ্যাঁ, এই ব্যাংকিং কোণের সাথে সামঞ্জস্য করে শোনো তার বেগ কত হইতে হবে। তাহলে বুঝছো ব্যাংকিং কোণ চেঞ্জ কেন করবো, আমি কি ওইটা মানে এই বেগে চালাবে এটা প্রধানমন্ত্রী, এই জন্য আমি রাস্তার ব্যাংকিং কোণ চেঞ্জ করে দিব না, বরঞ্চ ব্যাংকিং কোণ ঠিক থাকবে, আমি তার বেগ চেঞ্জ করবো, তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে। এতে কি প্রায় ডাবল স্পিডে আছে প্রায়, তো যার কারণে অ্যাক্সিডেন্ট করবে, সেফলি বাঁক নিতে পারবে না। ছবি তুলো। একটা কোশ্চেন শেষ, দেখছো এগুলো মানে ভুরুম ফাড়ুম করে আমরা তাড়াতাড়ি শেষ করবো। আরো দিব ময়মনসিংহ বোর্ড 2023, আর করাইতে হবে না, সেম টু সেম ম্যাথ। ময়মনসিংহ বোর্ড 2023 সেম টু সেম ম্যাথ, করাইতে হবে না বাদ। তারপরে চলো এরপর হচ্ছে কি, রাজশাহী বোর্ড 2023। চলো আমরা করতে থাকি, আমাদের কাজ হচ্ছে এগুলো করতে থাকা খালি। রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023। দেখো গত ক্লাসে সূত্র লিখছিলাম, এখন আবার আমরা জড়তার ভ্রামকে চলে আসছি। প্রথমে একটা গোল 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 একটা চিত্র দিছে, এটার মাঝখান দিয়ে গেছে, এটা কিভাবে দেখাইছে জানো, চিত্রটা কি এভাবে দেখাইছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়, মানে মাঝখান দিয়ে গেছে, মানে এখান দিয়ে নাই, মানে কি ভিতর দিয়ে ঢুকে মেরে দিচ্ছে, বুঝছো, এরকম একটা চিত্র দিছে, মাঝখান দিয়ে গেছে। তোমাদেরকে আমি একটা চার্ট রেডি করতে বলছিলাম ফিজিক্সের, বলবাইনদেরকে করছো 12টা। আচ্ছা আমার কাছে আছে, আমি দিব বাজি, তোমরা বাজি, কোনো কাজের স্টুডেন্ট না। গানের দিকে কেন থাকবে, তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, মনে করো কিভাবে লিখবো আমি দেখাই দিচ্ছি। আরে জড়তা কোথায়, কারো কাছে বোর্ড বই আছে? আচ্ছা আমি তোমাকে দেখাই, ধরো এটা এটা কি, এরকম একটা চাকতি দিছে, এটা কি চাকতির ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ। তুমি এই চিত্রটা আঁকবা, চিত্র রাখছো, আঁকার পরে লিখবা, এখানে একটা চার্টের মধ্যে লিখবা জড়তার ভ্রামক, উপরে চার্টের নাম কি দিবা, তো জড়তার ভ্রামক, এখানে জড়তার ভ্রামকের জায়গায় লিখবা 1/3 এমআর স্কয়ার, শেষ। বুঝছেন? তারপরে সাইডে দিয়ে গেলে কোনটা চিত্র আঁকবা, পাশে লিখবা, চিত্র আঁকবা পাশে লিখবা। আর চক্রগতির ব্যাসার্ধ কত, ওটা তো মানে এম না, আই ইকুয়াল টু এম কে স্কয়ার। চক্রগতির ব্যাসার্ধ কত, আই ইকুয়াল টু, তাহলে কে ইকুয়াল টু কত, √i/m নাকি।
তো তোমার আই বের করতে পারলে এটা তো কোনো ব্যাপারই না। কাটা রুট ওভার তাহলে 1/√3 আর কি, ওটা দরকার নাই, ওটা আমার এত সিরিয়াস না চক্রগতি ব্যাসার্ধ, ওটা না লিখলেও সমস্যা নেই। কিন্তু জড়তার ভ্রামকটা মানে এরকম বিভিন্ন শেপের বস্তুর জন্য, তারপরে এরকম এরকম চিত্র এঁকে লিখতে পারবো না পাশে। স্যার কেন বাংলা লিখলে কি সমস্যা? বাংলা লিখলে ইমাজিনেশন আসে না, চিত্রটা যত বেশি ইমাজিনেশন আসে। আর তাছাড়া পরীক্ষা আসে চিত্র, এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে এরকম এরপরে চিত্র লিখবে, এরকম আঁকবা, এই যে কর্ণদ্বয় ছেদ করবা, তারপরে এখান দিয়ে গমন করাবা, এই মানে একটা আয়তক্ষেত্রের, তাহলে এটা কি লিখবো? 1/12 m l স্কয়ার যোগ b স্কয়ার দেখে দিবা, এটা হচ্ছে l, এটা হচ্ছে b, শেষ। এদূর লিখবা আর কি, এদূর লিখে মুখস্থ করবা, নিজের কাছে রেখে দিবা। এগুলোই তো হচ্ছে যে তোমার পড়ালেখার গিয়া বাড়াবে, এফিসিয়েন্সি বাড়াবে, দক্ষতা বাড়াবে। তুমি এমনি পড়ালেখা করে তো লাভ নেই। এই চার্টগুলো রেডি করবা। তোমাদের শুনতে বেশি প্রেশার মনে হইলেও কিছু করার নেই, করতে হবে এগুলা। ইফতারের পরে পড়তে বসবা, সেহরির আগে উঠবা পড়া থেকে, তারপরে সারাদিন ঘুমাবা, সকাল 9টা কোচিং থাকলে চলে আসবে। দেখো বুঝছি তো, নামাজ ফজরের নামাজ পড়ে ঘুমাবা, তারপরে জোরের নামাজের আগে উঠবা। এমনি করলে 2 কেজি, অর্ধেক রোজা ঘুমে যাবে গা। আর ই করলে কত? 0.5 মিটার। তারপর এইচ ই করলে কত? 0.25। আচ্ছা এইচ এই অঙ্কের জন্য না, এইচ হচ্ছে যে পাশের আরেকটা চিত্র আছে ওটার জন্য। মনোযোগ দিবা। এই জি হচ্ছে ভার কেন্দ্র, ওকে? এখানে একটা অক্ষ দিচ্ছি এ বি। রাজশাহী বোর্ড 2023 যেরকম চিত্র আছে সেরকম আমি আঁকার চেষ্টা করতেছি। তারপর এখানে আরেকটা দিচ্ছে পুরা সেম চিত্রটা, জাস্ট এবার হচ্ছে এদিক দিয়ে গেছে কোন অক্ষ? এক্স ওয়াই। আর জি কে এখানে রাখছে, এখান থেকে এখানে দূরত্ব কত বলছে? এইচ। তোমরা কি বুঝতে পারতেছো এটা কি সূত্র? কে বুঝতে পারতেছো এটা কি? এটা কিসের চিত্র আঁকা হয়েছে? কে বুঝতে পারতেছো বলতো? এটা বারখান দিয়ে গমনকারী অক্ষ, মানে এটা আর কি পাশেরটা। এটা হচ্ছে যে জড়তার ভ্রামকে কয়টা উপপাদ্য আছে? 2টা, গতকালকে লিখছি না? কয়টা উপপাদ্য আছে? কি কি? লম্ব অক্ষ উপপাদ্য। আমি তোমাদেরকে এখনো পর্যন্ত পড়ালেখার সিস্টেম শিখাতে পারিনি। যখন নিউটনের বলবিদ্যা পড়াচ্ছি, বাসার থেকে এটা পড়ে আসলে কি হয়, সূত্র তো এগুলো দেখে আসলে কি হয়, সমস্যা কি হয়? যদি পড়ে আসো তাহলে তোমার এখানে আসলে আমি বড় বলবো, তুমি সব বুঝে যাবা। লম্ব অক্ষ উপপাদ্য কি? জেড ইকুয়াল টু কত? এক্স যোগ আই ওয়াই, মানে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা বাংলায় বলো। জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আর আরেকটা উপপাদ্য, এটা থেকে প্রশ্ন পরীক্ষা আসে কম, এমসিকিউতে আসে। সিকিউতে আরেকটা আসে, এই যে এটা বলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই যে পাশাপাশি দুটো অক্ষ থাকলে এটা কি অক্ষ বলো? সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র কি? জড়তার ভ্রামক ইকুয়াল টু আই জি যোগ এম এইচ আর, এম এইচ স্কয়ার। আই জি যোগ সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলো, ইকুয়াল টু বর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। হ্যাঁ, বর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে, যদি বলতেই না জানো তুমি আনসার করে কিভাবে বলো? বর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলিবে শুনতেছি না। তারপরে যোগ বর ইনটু 2 অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ, তার বর্গ। এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। পরীক্ষা আসে অনেক সময় ক নাম্বার আসে, সমান্তরাল অক্ষের উপপাদ্য যদি লিখো, তাহলে বলবো যে কোনো বস্তুর অনিয়মিত আকৃতির বস্তুর বর কেন্দ্রের সমান্তরালে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে বর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং তার ভর এবং 2 অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। এটা হচ্ছে সূত্র। এটা তুমি ক নাম্বার বানামায় লিখে ফেলতে পারবা। হ্যাঁ, বুঝো নাই? তোমরা কি আসলে পড়ালেখা করো একটা, তোমাদের পড়ালেখা ভাই আসলে সেই মানে কোনো প্যারা নাই, পাশও নাই, কিছু নাই, সেই। যদি ইন্টারে প্লাস না পাও, রেটিনাতে ডাক্তার হবা কেমনে? রেটিনাতে না, মানে ভবিষ্যতে ডাক্তার হবা কেমনে? ওখানে তো পয়েন্ট পিছিয়ে থাকবে না। সেই জন্য আগের ধাপ হচ্ছে ইন্টারে প্লাস পাওয়া। এটা আমি তোমাদেরকে বলি, আমি নিজে বলছি তোমাদেরকে, এখন থেকে যারা মেডিকেল টার্গেট এখন থেকে প্রিপারেশন নাও, সেটা আমি বলছি, আমি খুব ভালো করে জানি। সেটা সাপোজিটরি, সহায়ক, কিন্তু মেইনটা এটা। সেই জন্য কোচিং মিস দিয়ে কখনোই অন্য গিয়ে করলে। আচ্ছা, প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। কি বলছে? প্রথম চিত্রে চক্রগতির, আরে চক্রগতির ব্যাসার্ধ পরে আগে জড়তার ভ্রামক বের করতে বলে। দেখো ফ্রি নাম্বার কাকে বলে? 1/3 এমআর স্কয়ার না 1/2। দেখছো, আমি আসলে আমার সূত্র মুখস্থ রাখার প্রয়োজন নাই, তোমরা মুখস্থ রাখো। 1/2 কত? এটা তোমরা মুখস্থ করবা। 1/2 কত?
এম আর স্কয়ার। আই বের করার পরে এবার আমাদের তো আই চাই নাই, চাইছে কি চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কি, ওটা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু আবার এম কে স্কয়ার। তো কে ইকুয়াল টু কত বলো, রুট ওভার আই বাই এম নাকি? তাহলে এখানে বসে দেবে, তাহলে কে ইকুয়াল টু কত, রুট ওভার এই যে এম আর স্কয়ার বাই এম, এম এম কাটা, তাহলে এক কথায় আমরা ডিরেক্টলি বলতে পারি আর বাই রুট টু, শেষ। চক্রগতির ব্যাসার্ধ। বুঝছো? বুঝছো নাকি বুঝো নাই? আরে এই এম মানে ওই এম আর কি, কাটা, আর কে রুট করলে আর রুট টু, শেষ। 3 নাম্বার শেষ। ঘ নাম্বার দেখো, কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে, এই অক্ষ নাকি সমান্তরাল অক্ষ? ঘুরানো সহজ সহজ এগুলো মনে রাখবে, একটা বিষয়ের উপর ডিপেন্ড করে। ঘুরানো সহজ হবে যখন জড়তার ভ্রামক কম, শেষ। মানে যে দিক দিয়ে জড়তার ভ্রামক তোমার কম বেরোবে সেদিক দিয়ে ঘুরানো কি হবে তোমার, এই লাইনটা মুছে রাখো। তো প্রথম অঙ্ক থেকে তো জড়তার ভ্রামক বের করা শেষই, তাহলে কত সহজ এবং ছোট অঙ্ক দেখো। এইটার জন্য তো জড়তার ভ্রামক বের করে বলছো, সেটা কত বেরিয়েছে, 0.25 কেজি পার মিটার স্কয়ার। কত বেরিয়েছে বলো, 0.25 কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, এই দেখো কেজি পার কত, মানে একক ক্ষেত্রফলে এত কেজি, তাহলে ভর বেশি থাকলে ঘোরানো কঠিন না, কারণ জড়তার ভ্রামক যদি কেজি পার মিটার স্কয়ার হয়, এটা মিনস 1 মিটার স্কয়ারে কত কেজি, 0.25 কেজি। এটা যদি আরো বেশি হয় তাহলে ঘোরানো আরো কঠিন না। এই জড়তার ভ্রামক যেদিকে কম সেদিকে ঘোরানো সহজ, তো ওটা তো বের করি। ওটা জড়তার ভ্রামকের সূত্র কি, এই যে ভাইয়া লিখে রাখছি, সমান্তরাল অক্ষ উপপাদ্য, কোন উপপাদ্য, কিন্তু সূত্র জানতে হবে ভাই, আমার কথা হচ্ছে সূত্র জানতে হবে এবং সূত্রের সিচুয়েশন জানতে হবে, সূত্রটা কখন ইউজ হবে, কোনটা দ্বারা কি বোঝায়, শেষ। তাহলে আই ইকুয়াল টু কত তখন পরেরটার ক্ষেত্রে, আইজি কত, আইজি হচ্ছে আবার হাফ এম আর স্কয়ার, এই যে ভরকেন্দ্র থেকে গহনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আইজি হচ্ছে কত, 0.25 নাকি, আচ্ছা যেটা বের করছি, বুঝছেন? এম কত, 2 কেজি, এইচ কত, 0.25 হোল স্কয়ার। তো এটা আনসার করলে কত পাবা, অবশ্যই বেশিই পাবা। কত পাবা, 0.375। কত পাবা, 0.375 কেজি পার মিটার স্কয়ার। তাই বলো তো কোন ক্ষেত্রে ঘুরানো সহজ হবে? আর আমরা ফিল হচ্ছে না, এটা পাশে গেছে, এটা ঘুরাবো কেমনে? কিন্তু এটাই তুমি তো ফিল দিয়ে বলতে পারবে না, স্যার আপনি একটু ফিল করে নেন, তোমাকে এভাবে করে বুঝতে হবে। দেখো অঙ্কটা ছোট ছোট, আমার থেকে নিউটনিয়ান বলবিদ্যা করাইতে মজা লাগতেছে, আগের যে ধারণা ছিল তা চলে যাচ্ছে ধীরে ধীরে। দেখো নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে আমার একটা আগে বাজে ধারণা ছিল, ওটা চলে যাচ্ছে দিন দিন। দেখো সূত্র বেশি আর কি, খালি এটার মজা হচ্ছে সূত্র বেশি, মানে কঠিন হচ্ছে সূত্র বেশি। এই দিনাজপুর এদিকে দেখো, দিনাজপুর বোর্ড 2023, তাহলে দিনাজপুর বোর্ড 2023 হচ্ছে যে এখানে আবারও একটা জড়তার ভ্রামকের মতো অঙ্ক, এই যে এখানে একটা এরকম একটা মানে আয়তাকৃতির শেপ, কি একটা কি বুঝাইছে একটু পরে বুঝতেছি আমি, এরকম একটা জিনিস আছে এ বি, এটা 1 মিটার দিয়ে দিছে, ওকে, এটা অক্ষই মনে হচ্ছে, দেখা যাক পি কিউ। তারপরে এখানে একটু আগে যে চিত্রটা সেটা আসছে, উপর দিয়ে গেছে, এটা পি কিউ অক্ষের সাপেক্ষে, ওকে, এটা হচ্ছে ভরকেন্দ্র আঁকা হয়েছে, ভরকেন্দ্র আঁকা হয় না, আমি ধরে নিলাম ভরকেন্দ্র আঁকা হচ্ছে, আর এরকম করে কি একটা জানি দেখাইছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, এটা দিয়ে বোঝাচ্ছে আসলে ঘূর্ণন নাকি ঘুরতেছে বোঝাচ্ছে। এরপরে বলছে 0.5 কেজি ভরের এ বি দণ্ডটি, এই যে এ বি, আচ্ছা তাহলে বুঝলাম যে একটা দণ্ড সিলিন্ড্রিক্যাল শেপ, এই দণ্ডের ভর হচ্ছে 0.5 কেজি, ওকে। ওই যে তোমাদের চিত্র যদি মুখস্থ করতা তাহলে এটা কি দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আছে না বইয়ে, দণ্ডের বরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আছে, আবার এক পাশ দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে কোনটা, ওই এক পাশ দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সূত্র মুখস্থ রাখলে পারবা। তারপরে প্রতি মিনিটে 60 বার গণনা হলো, তাহলে এটাকে এভাবে করে, যেভাবে করে প্রতি মিনিটে কয়বার গণনা হলো, প্রতি মিনিটে 60 বার রোটেশন, এটাকে এভাবে বলতে পারো 60 রেভলিউশন পার মিনিট, এভাবে করে দেখাতে পারো, কত, 60 রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে 60 বার। পরবর্তীতে দ্বন্দ্বটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করে, দ্বন্দ্বটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের, মানে এই চাকতি যেটা আঁকছো না, তাহলে তার ব্যাস কত, 1 মিটার। প্রশ্ন থেকে বলছে এই দ্বন্দ্বটিকে গলিয়ে টলিয়ে তার দৈর্ঘ্যের সমান ব্যাসের একটা চাকতি বানাইছো,
পরিণত করে পি ডট কিউ ডট ওই যে ভরকেন্দ্রের গমনকারী ডট দিছে, সমস্যা নেই, অক্ষের সাপেক্ষে 70, এবার ঘোরাচ্ছে যে 70 রেভলিউশন পার সেকেন্ড পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়বার রেভলিউশন। হ্যাঁ এটা বললাম। বলছে প্রথম ফ্রি নাম্বারটা দেখো, চাকতির কৌণিক বেগ নির্ণয় করো, চাকতির তাহলে চাকতি ভাইয়ের কৌণিক বেগ কত, কৌণিক ভরবেগ সরি। এখন কৌণিক ভরবেগের সূত্র কি, রৈখিক ভরবেগের সূত্র কি বলতো, এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে, সূত্র মুখস্থ রাখবা, তোমাদের বস নাইলে লস। বলো রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু এম বি, কৌণিক ভরবেগ তাহলে কি হবে, এম কে রিপ্লেস করে কে আই, বি কে রিপ্লেস করে কে ওমেগা। এখন আই ইকুয়াল টু কত, এম আর স্কয়ার ওমেগা, শেষ। আচ্ছা আই তো জড়তার ভ্রামক, এম আর স্কয়ার না, আই তো ডিপেন্ড করবে, আই তো যেমন এটা ক্ষেত্রে আই কত বলতো, হাফ, চাকতির ক্ষেত্রে হাফ এম আর স্কয়ার ওমেগা, ওমেগা মানে কত, ওমেগা আবার সূত্র কি, ওমেগার একটা সূত্র আছে যে 2 পাই n বাই টি, এটা মনে রাখবা। n হচ্ছে ঘূর্ণন সংখ্যা, n কি সংখ্যা মানে কয়টা ঘুরতেছে, তাহলে এখানে आंसर n হচ্ছে 70, টি কত প্রতি মিনিট মানে কত 60, ক্যালকুলেশন করবে ওমেগা বের হবে, এটা ক্ষেত্রে বের হবে, এটা ক্ষেত্রে আমার যে এটা লাগবে, শেষ। आंसर কি পাইছো না কি পারো নাই, বুঝো নাই, বলো m কত 0.5 কেজি, আর কত 0.5, 1 না ওটা বেশ, তাহলে আর কত, এখানে আর কত, আর এটার ওমেগা বের করে ফেলতে পারবো না, শেষ। তো এল বেড়ে গেল, শেষ, কৌণিক ভরবেগ বেড়ে গেল, ফ্রি নাম্বার, খেলা শেষ। গ নাম্বার বলছে কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে, শক্তি বের করতে পারবে, শক্তি ই কে, গতিশক্তি সূত্র কি, হাফ এম বি স্কয়ার, এখানে কি হবে, এম এর জায়গায় বসবে আই, বি এর জায়গায় বসবে ওমেগা, এই মানে কে কাকে রিপ্লেস করতেছে, তাহলে এটারও আই বের করতে হবে, ওইটারও আই বের করতে হবে, এটারও ওমেগা বের করতে হবে, এটারও ওমেগা বের করতে পারবো না, কত এই যে 2 পাই ইন্টু 60 ডিভাইড বাই টি, যেহেতু মিনিট বলছে সেকেন্ড, সেকেন্ডে নিয়ে যেতে হবে, এখানে 70, ঠিক কিনা, শেষ। এটাও সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে কত দেবা করবো 60 দিয়ে, শেষ। তাহলে ওমেগা পাইছো, এটা জড়তার ভ্রামক কত, প্রথম বস্তুর আই কত, সূত্র জানতে হবে, এটা তো আর কিছু আমার আমি কি বলতে পারি বলো, সূত্র জানতে হবে 1/3 এম এর স্কয়ার, এটা সূত্র বলে কি 1/3, এখন এটা সূত্র আর কিছু না, এল কি দৈর্ঘ্য কত 1 মিটার, এম হচ্ছে বড় 0.5 কেজি, তাহলে এটা প্রথমটা আই বেরোলো, বুঝো নাই, তাহলে আইটা এখানে বসে দিবা, প্রথমটার গতিশক্তি বেড়ে যাবে, মানে সহজ অঙ্ক কাকে বলে দেখো। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে I2 কত, এই যে একটু বললো না, হাফ এম আর স্কয়ার, শেষ। আবার এই সূত্র বসে দিবে, ওমেগা দিয়ে, খেলা শেষ। তাহলে তুমি নিজেই কম্পেয়ার করে বলে দিতে পারবে কার গতিশক্তি বেশি, কার গতিশক্তি শেষ। তাহলে আরেকটা বোর্ড গেল, দিনাজপুর বোর্ড 2023, তিনটা গেল এর মধ্যে, দেখছো তিনটা ম্যাচ কিন্তু শেষ, কতক্ষণের মধ্যে তিনটা ম্যাচ শেষ, একটা গুলো তো 24-এর একটা দুটো করাই, এগুলো সেম মনে হচ্ছে 23-এর গুলা। কুমিল্লা বোর্ড 2023 একটু করে দেখায়, খুলতে বলতে কুমিল্লা বোর্ড 2023টা আমার হচ্ছে খুলতে করে ফেলতে পারবো, দেখো। আচ্ছা তাহলে আবার দেখো, এটা শেষ করে, যেহেতু মুখে বলে ফেলছি, যেহেতু কুমিল্লা নিয়ে আমাদের একটু সমস্যা, আমরা কুমিল্লাটা একটু সিরিয়াসলি নিব। ধরো কুমিল্লা বোর্ড 2023 কি নিয়ে আসছে প্রশ্ন, ব্যাংকিং নিয়ে, ব্যাংকিং এর মধ্যে সূত্র আছে কয়টা, টোটাল মিলে দুইটা, sin θ = h/d, tan θ = b²/r/g, খেলা শেষ। তাহলে বলছে 500 কেজি ভরের একটি গাড়ি, তাহলে গাড়ির ভর দেওয়া আছে 500 কেজি, গাড়ির ভর কত কেজি, 500 কেজি ভরের একটি গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে, গতিশক্তি দেওয়া আছে, কোন একটা কারণে দেওয়া আছে, আমরা সেটা দেখব। 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল, হঠাৎ গাড়িটি 120 মিটার ব্যাসার্ধের একটি বাঁক, তাহলে অবশ্যই এটা ব্যাংকিং ব্যাসার্ধ, 120 মিটার একটি ব্যাসার্ধের বাঁকে সম্মুখীন হলো, এবং রাস্তায় দুর্ভাগ্যবশত কোনো কি ছিল না, কোনো ব্যাংকিং ছিল না। রাস্তা এবং গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক, কুমিল্লা বোর্ড তার জাত দেখাবে ঘর্ষণ দিয়ে, প্রথম ম্যাথ পাইলাম, ঘর্ষণ দিয়ে কিন্তু এর আগে আমরা ম্যাথ পাইছি এখন পর্যন্ত। আচ্ছা বলছে চাকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে 0.2, ওকে। গাড়ি, রাস্তা এবং চাকার ঘর্ষণ নিয়ে কিছু কথা আছে, আমি বলে দিব এখন, এই ম্যাথটা করতে বলে দিব, যদি এই ম্যাথে নাই তাও বলে দিব মিউ কে। তো প্রথম বলছে যে কি, রাস্তার বাঁকে গাড়ির উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী ত্বরণের মান নির্ণয় করো। তো ভাই এত কথা না, কেন্দ্রমুখী ত্বরণ
এফ সি ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর, সারা জীবন সূত্র এটাই, অথবা এম ওমেগা স্কয়ার আর, হয় এম বি স্কয়ার বাই আর না হয় এম ওমেগা স্কয়ার। সূত্র যেটা জানো সেটা, এম দেওয়া আছে আছে, বি দেওয়া আছে, বি দেওয়া নাই কিন্তু ইকুয়াল টু দেওয়া আছে, ইকুয়াল টু কত, হাফ এম বি স্কয়ার। এটা ইকুয়াল টু কত বলো তো, গতিশক্তি সার্বজনীন সূত্র। আর যদি কৌণিক হয় তাহলে হাফ আই ওমেগা স্কয়ার, শেষ। এখান থেকে বি স্কয়ার ইজিলি বের হবে, ডিভাইড বাই আর, আর কত 120, নাসি নাসি এফসি বেড়ে যাবে। বুঝছো আমার কথা? আচ্ছা ওরা কেন্দ্রমুখী ত্বরণ চাইছে, আমি কি করছি, কেন্দ্রমুখী বল, আচ্ছা কেন্দ্রমুখী ত্বরণ বের করতে পারো, কেন্দ্রমুখী ত্বরণ তো আরো সহজ, তাহলে শুধু বি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণ কি বলতো, শুধু, আচ্ছা এফ ইকুয়াল টু এম এ না, অনেকে এটা বুঝে না, এফ ইকুয়াল টু কত বলতো, আবার এফ ইকুয়াল টু কত, এম বি স্কয়ার বাই আর, তাহলে বলো এ যে একই বসে আছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। যারা মানে যারা সূত্রটা মনে রাখতে পারো তারা এভাবে মনে রাখো, এফ ইকুয়াল টু এম এ, আবার সেই এফ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর, ঠিক আছে না? তাহলে এ ইকুয়াল টু কত, বি স্কয়ার বাই আর, এই কান্না করিও না, দেখো এ ইকুয়াল টু কত, বি স্কয়ার বাই আর, সমস্যা নেই, ভালো রেজাল্ট করবা। এখন কান্না করে কি করবা? হ্যাঁ মাথা ব্যথা, আস্তে কথা বলতাম, আস্তে কথা বললে কি শুনবা? আমি কি খুব জোরে কথা বলি? কত কত ডেসিবেল হইতে পারে? মরমর পাতার ধ্বনি। আমি ভাই আস্তে কথা বললে অভ্যাস হয়ে গেছে। আমি যখন আমাকে গিয়াতে আমার একটা কথা মনে হচ্ছে, তোমাদের কথাতে, এটা কোচিং এর নাম কি যে প্রবাহ, মাইক দিত, মাইক তা 60-70 জন স্টুডেন্ট অ্যাটেন্ড করতে হইতো, আমি মাইক খুলে রেখে দিতাম, আমার মাইক লাগতো না ভাই। মানে আমি তখন চিল্লাইতে চিল্লাইতে আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমি এখন চিল্লাইতেই থাকতে পারি। তোমাদের ক্লাসে দেখো নাই, একটা কথা চিৎকার মারলে তোমাদের ক্লাসে লাস্ট ব্যাচ পর্যন্ত শোনা যেত, এগুলো কোনো সমস্যা হয় না, দেখো। আচ্ছা আস্তে কথা বলার চেষ্টা করি, কিভাবে বলে, চলো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার কি বলছে, সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে, সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে মানে ভি, চালককে তার গাড়ির বেগ কি পরিমাণ পরিবর্তন করতে হবে। এখন রাস্তাতে কি নেই ভাইয়া, কোনো ব্যাংকিং নেই, তাহলে তাকে বেগ কমাইতেই হবে। সর্বোচ্চ বেগ বলতে আবার মনে করিও না যে সর্বোচ্চ বেগ, এটা বুঝাই নাই, বুঝাইছে যে মানে বেগটা মডারেট কত হইতে হবে যাতে সে, তাহলে বেগ কমাইতে হবে, কারণ কমাইতে কমাইতে লাস্ট যেটা সেটাই সর্বোচ্চ, ওই পয়েন্টের জন্য ওইটাই। আমি কি বুঝতে পারছি, কারণ যেহেতু ব্যাংকিং নেই তাহলে ওইভাবে করে যাবে, এরকম আমরা বিভিন্ন রাস্তা ক্রস করি না। ব্যাংকিং থাকলে তুমি বেগ দিবা, অ্যাকশন ফোর্স দিবা, রিঅ্যাকশন ফোর্স থাকবে, এভাবে করে ব্যাংকিংটা তোমাকে মডারেট করে নেই। কিন্তু যেহেতু ব্যাংকিং নাই তাহলে কি, অবশ্যই ব্যাংকিংটা এভাবে কাজ করে না, এটা তোমার কেন্দ্রমুখী ত্বরণের যোগানদাতা, তো এভাবে করে কাজ করে। তো এখন যেহেতু জ্ঞানে আমাদের ভিটা বের করতে হবে, তা ভি এখানে একটাই ফেনোমেনা, একটাই কাহিনী, সেটা হচ্ছে তোমাকে যখন কেন্দ্রমুখী ত্বরণ নেই, জ্ঞা নেই, ব্যাংকিং নেই, তাহলে তোমাকে এটা ফলো করতে হবে যেন এফ সি ইকুয়াল টু কত হয়, এফ আর, এফ সি ইকুয়াল টু কত হয়, এফ আর না, এটা হচ্ছে এফ এস, এফ সি ইকুয়াল টু কত হয়, এফ এস। স্যার এই এফ এসটা কি বলতেছি তো, এফ সি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে তোমার এখানে কেন্দ্রমুখী ত্বরণের যোগানদাতা কি হবে, তোমার চাকার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ, ঠিক আছে? বুঝতেছো আমার কথা? তোমার চাকা এবং রাস্তার মধ্যে যদি ঘর্ষণ না থাকে তাহলে তুমি এরকম করে করে আবার চাকা পিছনে করে চলে যাবে, এরকম বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখো নাই, চেষ্টা রাখায় চলে যায়। তো তোমাকে এমন ভাবে বেগটাকে কন্ট্রোল করতে হবে না, সিরিয়াসলি, যেন তোমার চাকার ঘর্ষণ আর কেন্দ্রমুখী ত্বরণ সেম হয়, যাতে দোনোটাকে ব্যালেন্স করতে পারে এবং আলটিমেটলি তুমি স্থির থাকো, পড়ে না যাও। আমি কি বুঝতে পারছি? এখন এফসি বের করার সূত্র কি মিউ আর, যতটুকু জানি মিউ আর কত, এফসি ইকুয়াল টু মিউ আর, এটা কি জানো এই সূত্রটা নাকি পারো না? এটা পারো? একটা বস্তু যখন উপরের দিকে এখানে রাখো, এটা নিচের দিকে কাজ করে কি, এমজি, এটাই তার ঘর্ষণ, উপরের দিকে তার প্রতিক্রিয়া কি, আর এদিকে ফোর্স দিচ্ছ, বস্তুটা এদিকে যাবে, এই দিকের বিপরীতে কাজ করবে কে, মিউ, আর এই এফ, তাহলে এফ ইকুয়াল টু কত, মিউ বাই আর, এভাবে করে এফ ইকুয়াল টু মিউ বাই আর বের করতে হয়। আমরা অন্য তলে ঘর্ষণটাও দেখাবো, আমি বলছি না ঘর্ষণ নিয়ে একটু করে কথা বলবো, একটু পরে বলতেছি, এটা নিয়ে আরো অনেক কথা আছে, একটু পরে বলতেছি। তা আমরা এফ ইকুয়াল টু কি জানি, মিউ আর এফ সি ইকুয়াল টু কি জানি, এম বি স্কয়ার বাই আর, বলো এম বি স্কয়ার বাই আর। এখানে তুমি সব জানো, খেয়াল করো, তুমি এখান থেকে বি বের করতে পারো না, বি ইকুয়াল টু কত হবে জানো, বি ইকুয়াল টু হবে যে বি স্কয়ার ইকুয়াল টু কত হবে, হ্যাঁ এই একটু আগে চিত্র আফসার মুছে মুছে দেখছো। এখন আর স্যার আর জানো, আর
আমি আবার রাখি, আরটা কোত্থেকে আসতেছিল? তোমার ওজন থেকে আসতেছিল গাদা। আরটা হচ্ছে রিফ্লেকশন ফোর্স। এই আরটার যোগানদাতাকে তোমার ওজন। যখন প্রশ্নে আর দেওয়া নাই, তুমি যদি এই সিচুয়েশনটা সত্যি জানো, এটা বইয়ে দেখবে এর উপরে চিত্র ছিল, বুঝো না আমার কথা? একটা ফোর্স দিচ্ছ, গিভেন ফোর্স পাচ্ছ, এটা গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করতেছে, এটা দুটো অংশে ভাগ হবে, এটাও দুটো অংশে ভাগ হবে, এই উপাংশটা হচ্ছে মিউ 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 যা হবে তা, বুঝতেছো? আর এই উপাংশটা হচ্ছে তোমার আর, এভাবে করে ভাগ হয় আর কি। তো আমার কথা হচ্ছে যখন এই সূত্র তুমি আর দিবা, সূত্র তো এটাই হবে নাকি? আগে তোমাকে এই প্রশ্নে কি বুঝতে হবে জানো? তোমাদেরকে জাস্ট বুঝতে হবে যে এইটা যে পারে সে আশা করি যে কোনোভাবে অঙ্কটা করে বলতে পারবে, জানো? আমি আবার শুরু থেকে বলি, এই কোশ্চেনটা কি ছিল ঘ নম্বরে? বলছিল যে কিভাবে সর্বোচ্চ কত বেগে গাড়ি চালালে তার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যেহেতু রাস্তায় কোনো ব্যাংকিং নাই, তাহলে এখানে আগে তো আমি তো বুঝাইছি, আবারও বুঝাই। ব্যাংকিং থাকলে তোমার যে গিভেন ফোর্সটা দিবা, তার রিঅ্যাকশন ফোর্সটা দুটো অংশে ভাগ হয়ে একটা তোমার ওজনকে নিয়ন্ত্রণ করবে, আর একটা তোমার কেন্দ্রমুখী বলকে যোগান দিবে। ব্যাংকিং থাকলে, বাট এখন তো ব্যাংকিং নেই, তাহলে তোমার কেন্দ্রমুখী বলকে যোগান দেওয়ার জন্য তোমার কাছে এগেইনস্টে একটাই বল পড়ে আছে, সেটা হচ্ছে তোমার ঘর্ষণ বল। তাছাড়া প্রশ্নের উদ্দীপক দেখেও বুঝতে হবে যে হ্যাঁ ঘর্ষণ বল দিয়ে মনে কিছু একটা করা যাবে, তাহলে এফ সিকুলটা এফএস হতে হবে। এখন এফ সি সূত্র এম স্কয়ার বাড়া, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। এফ এস ইকুয়াল টু মিউ আর, এটা তোমরা যারা নিউটনের বলবিদ্যা ছোটকালে পড়ছো ভালো করে তারা জানো, আর যারা জানো না তারা মুখস্থ রাখো। এফ ইকুয়াল টু মিউ কে বাই আর, এটা সূত্র। এখন নতুন ঝামেলা হচ্ছে আর। আর কি? আর বলে দিলাম, আর হচ্ছে রিফ্লেকশন ফোর্স, তল কর্তৃক প্রতিক্রিয়া বল। এখন এই রিফ্লেকশন ফোর্সের যোগানদাতাকে আসলে তোমার ওজনটাই। আমি দাঁড়ায় থাকতে পারতাছি কেন? কারণ আমার ওজন আছে। আমার যদি ওজন না থাকতো আমি দাঁড়ায় থাকতে পারতাম না। বুঝতেছো আমার কথা? তাহলে এটা আর স্লিপ করে চলে যাচ্ছে না কেন? ওজন থাকলেও কি স্লিপ করা যায় না? ওই যে মিউকের জন্য আবার একটা ঘর্ষণ গুণাঙ্ক একটু হলেও আছে, এই তলের একটু হলেও কি আছে? ঘর্ষণ গুণাঙ্ক আছে। আমি যদি তেল ছিটাই দিই, তাহলে আমরা আসলে কি করি? তলটা মসৃণ করি। তলটা মসৃণ করলে ঘর্ষণ গুণাঙ্কের মান কমে, আমার ওজন কমে না, আরও কমে না, সব ঠিক থাকে, কিন্তু মিউকে কমে যায়। যেহেতু এফ এস ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, তাহলে এফ এস মিউ কে এরও সমানুপাতিক, আর এরও সমানুপাতিক। দ্যাট মিনস কোনো একটা কমলেও কিন্তু এফ এস কমে যাবে। এটা বুঝতে পারছি। এখন এই জন্য তুমি যখন এই অঙ্কটা করতে যাবা সবকিছু ঠিকঠাক থাকবে, দেন তুমি বলবো যে আরে মিউকে তো প্রশ্নে দেওয়া আছে 0.2, কিন্তু আর দেওয়া নেই। তো তোমরা যদি ভালো মতো জানো তাহলে যাবো যে আচ্ছা আচ্ছা, আর মানে তো আসলে এমজি। তাহলে এই এম এম কাটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি করলে কত? রুট ওভার মিউ আর জি। মিউ, অনেকে আবার এটাকে ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখে, এটা একটা সূত্র আছে বইয়ে, বি ইকুয়াল টু মিউ আর জি, বি স্কয়ার ইকুয়াল টু মিউ আর জি। জানো এটা একটা সূত্র আছে, বি ইকুয়াল টু কত? রুট ওভার মিউ আর জি। বুঝছেন আমার কথা? এবার মিউ জানো, জানি, আর জানো, জানি, আর কত? ওই যে 120 মিটার, জি 9.8 করে, ভি হইতে হবে 15.34 মিটার প্রতি সেকেন্ড। বি কত হইতে হবে? 15.34 মিটার। তাহলে এখানে আনসার বি বের করবে কত? 15.34 মিটার প্রতি সেকেন্ড। এটা বুঝছো? তো তোমার অ্যাকচুয়াল বি কত ছিল এখান থেকে তো বের করা যাবে। এখান থেকে বি কত ছিল তোমার জানো? তোমার ছিল 3.95 মিটার প্রতি সেকেন্ড। এখান থেকে যখন বিটা বের করবা, এখান থেকে বি বের হচ্ছিল 3.95 মিটার প্রতি সেকেন্ড। বুঝছো তো? এখান থেকে বি 2 দ্বারা গুণ করবা, এম দ্বারা ভাগ করবা। মানে তুমি তুমি এত ডরাইলে যে তোমার যেহেতু ব্যাংকিং নাই, তাই তুমি আগের থেকে মাত্র 3.95 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিলা। কিন্তু আমি ফিজিক্সের মাধ্যমে তোমাকে বলতে পারি যে না না, এত ভয়ের কিছু নাই। তুমি চাইলে তোমার বেগ এটা থেকে বিয়োগ করবা, বিয়োগ করলে প্রায় 11-র কাছাকাছি। তাহলে তুমি চাইলে তোমার বেগ আরো 11 মিটার প্রতি সেকেন্ড বাড়াইতে পারো, তাও কোনো সমস্যা হবার কথা না। ঠিক আছে? না বুঝি এটা বাড়ে, মানে এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ, তাহলে এখন তুমি কত বেগে চালাচ্ছ? 3.95, ওটা থেকে এটা বিয়োগ করবো আর কি। প্রতি সেকেন্ডে ওইটা করে বাড়াবা না, মানে তোমার বেগ এত মিটার প্রতি সেকেন্ড হইতে পারবে বলছি। ছবি তুলো। তাহলে কুমিল্লা বোর্ড 2023 করে দিলাম, 23 শেষ। চলো 24-এর কয়েকটা টুকটাক দেখে দিচ্ছি। আচ্ছা ঘর্ষণ নিয়ে কয়েকটা কথা বলি। দেখো কয়টা বাজে? টাইম 54, এখনো প্রচুর টাইম, 15 পর্যন্ত না। দেখো 24 পুরোটা করে বলতে পারবো ইনশাল্লাহ। দেখো ঘর্ষণ নিয়ে একটু করে বুঝাই, এগুলো তো সহজ। তাহলে ঘর্ষণ থেকে এই পর্যন্ত কি কি সূত্র পাইলা? এখন পর্যন্ত পাইলা যে এফ ইকুয়াল টু মিউ আর। দেখো আমরা ঘর্ষণ নিয়ে একটু আলোচনা করে ফেলি, কারণ অনেক সময় পরীক্ষা আসে। এফ ইকুয়াল টু কত?
এই দেখো অনেক সময় এফ কে বলি, এফ এস বলি, এগুলো হচ্ছে স্ট্যাটিক ঘর্ষণ আর কাইনেটিক ঘর্ষণ। অনেক সময় বলে যে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ। সূত্র একটা, এফ ইকুয়াল টু মিউ আর, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তাহলে এফ এস বললে মিউ এস আর, এফ কে বললে মিউ কে আর, এটা। আর এখন তোমরা একটা সূত্র শিখলে না, বি ইকুয়াল টু কত, রুট ওভার মিউ আর জি। তো দুটো সূত্র থাকলো। এই দুটোটা সূত্র হচ্ছে যে যখন তলটা ফ্ল্যাট, মানে তলটা যখন কি এরকম ফ্ল্যাট, সেটা ক্ষেত্রে এবার তলটা যদি হেলানো হয়, হইতে পারে না। মনে করো তলটাই হেলানো, একটা পাহাড় বেয়ে উঠতেছো, একটা গাড়ি একটা পাহাড় বেয়ে উঠতেছে, তো এখানে ঘটনা কি ঘটবে, সেটা হচ্ছে যে তার ওজন নিচের দিকে কাজ করবে। সে একটা গিভেন ফোর্স দিচ্ছে, অবশ্যই সে একটা গিভেন ফোর্স না দিলে গাড়ি উঠতেছে। তাহলে এখানে ঘর্ষণ বলের যোগানদাতাকে, এই গাড়ির ঘর্ষণ বলের যোগানদাতা হচ্ছে তোমার ওজন নিজে। এই গাড়িটার ওজনই তার ঘর্ষণ বলের যোগানদাতা। গাড়িটা যখন পাহাড়ের উপর দিয়ে উঠতেছে, তো গাড়িটা মানে কেন পড়ে যাচ্ছে না, মানে জিনিসটা হচ্ছে এরকম, যখন উঠতেছে সে পড়ে যাচ্ছে না কেন, ছিটকে কেন পড়ে যাচ্ছে না? ওর নাম লেখো তৌফিকের। দেখো মৌমিতা, মৌমিতা মনে না, আগামী মাসে, এই মাস পরের মাসে লিখবো আর কি। হ্যাঁ ফেব্রুয়ারি, জানুয়ারির বেতন জানুয়ারিতে লিখবা যে, হ্যাঁ জানুয়ারিতে লিখবা যে। দেখো এই কোথায় জানিছিলাম, এখানে আসো। আচ্ছা আমরা আবার আবার আসি। তাহলে একটা তল উঠতেছে, তাহলে ও এফ ফোর্স দিচ্ছে, এটা হচ্ছে গিভেন ফোর্স। আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটু ধরে ফেলো, শেষ। তুমি বাসায় যায় 3-4টা সিকিউর নিজে নিজে প্র্যাকটিস করে ফেলতে পারবা যদি থাকে। এখন তার তো একটা ওজন আছে, তার ওজনটা আসলে তার দুইটা বলকে ব্যালেন্স করতেছে, জানো। একটা বল হচ্ছে যে সে কেন পড়ে যাচ্ছে না, ছিটকে উপর দিয়ে উঠতেছে না, পড়ে যাওয়ার কথা, আমার নিচের দিন আমার সময় পড়ে যাওয়ার কথা না, পড়ে যাচ্ছে না কেন? এমজিটা একটা কোণ করে ক্রিয়া করতেছে, খেয়াল করো। তলের সাথে একটা কোণ করে আছে। আমি বলছিলাম ভেক্টর অধ্যায়ে বলছিলাম, যে কোনো বল যদি কোণ করে কাজ করে, এটা দুটো অংশে ভাগ হবেই হবে। এটা কয়টা অংশে ভাগ হবে? এমন ভাবে ভাগ হবে যেন সে নিজে মাঝখানে থাকে, এটা অলওয়েজ মনে রাখবা। দুটো অংশে এমন ভাবে ভাগ হবে যেন সে কিসে থাকে, ওই লব্ধি বলের সূত্র, পি কিউ এর মাঝখানে হাত দেয় না এটা। এখন এখানে যদি থিটাটা এখানে ধরো, এখানে একটু মনোযোগ দিবে, এখানে থিটা ধরলে এটা এটা কিন্তু সেম থিটা। যদি এখানে থিটা দেয়, তাহলে এখানে নিয়ে আসবা। এগুলো সব বলে দিচ্ছে আজকে, আজকেই শেষ। পরীক্ষায় কোশ্চেন ঘোরানোর জন্য থিটাটা এখানে দিতে পারে, এখানে। তাহলে এখান থেকে কোথায় নিয়ে আসবো, এখানে কেমনে নিয়ে আসবো, 90 মাইনাস। কারণ এখানে যে থিটা হবে এখানে সে থিটা হবে। ওকে, এখানে যে থিটা, এটা জ্যামিতিক ভাবে এখানে যে থিটা হবে এখানে সে থিটা হবে, এখানে যে থিটা হবে এখানে সেই থিটা দিলে এটা কি লম্ব অংশ না? তাহলে এই অংশটা হচ্ছে এমজি সাইন থিটা হবে। এটা কি হবে, বড় করে লিখি, এটা কি হবে, এম জি সাইন থিটা, বুঝতেছো? আর এই অংশটা কি হবে, এম জি কস থিটা। ওকে, এবার এম জি সাইন থিটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কার বিরুদ্ধে কাজ করতেছে, গতির বিরুদ্ধে কাজ করতেছে। তাহলে তোমার যে মিউ, মানে ওই যে এফ ইকুয়াল টু মিউ আর, এখানে যে এফ অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এম জি সাইন থিটা। বলো তো কোন এফ, বুঝছো? বুঝছো? এখন স্যার আর রিফ্লেকশন ফোর্স, তুমি নিজে দেখো রিফ্লেকশন ফোর্স কার বিরুদ্ধে কাজ করতেছে। রিফ্লেকশন ফোর্সের বিরুদ্ধে যদি এইভাবে থাকে বস্তুটা, তাহলে তো ডিরেক্ট এমজি, একটু আগে লিখলাম না, অঙ্কটা করলাম না। তাহলে আর ইকুয়াল টু কত, এভাবে থাকলে আর ইকুয়াল টু কত বলো? কিন্তু যদি এইভাবে থাকে তখন আর ইকুয়াল টু হচ্ছে এমজি কস থিটা, ফুল এমজি পাচ্ছি না, কত পাচ্ছি? আর এমজি সাইন থিটা হচ্ছে তার ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে। কি বল হিসেবে কাজ করতেছে? তো এখানে যদি কোনো সূত্র দিতে হয় তাহলে কোন সূত্র দিব? তাহলে আমার একটা ফেভারিট সূত্র বলছিলাম না, কত ক্লাসে লিখছিলাম না, যে কার্যকর বল ইকুয়াল টু কত বলো, মোট বল বিয়োগ বাধাদানকারী বল, মোট বল বিয়োগ। তাহলে এখানে তুমি সূত্র দিবা যে কোনটা জানো, কার্যকর বল হচ্ছে যে সবসময় কার্যকর বল হচ্ছে এম এ, কার্যকর সারা জীবন এম এ। তাহলে এম এ ইকুয়াল টু মোট বল এফ মাইনাস এম জি সাইন থিটা, এটা হচ্ছে সূত্র। মানে ফরমেশনটা এভাবে হবে, বুঝতেছেন আমার কথা? আর যদি রিফ্লেকশন ফোর্স আর বের আর এর প্রয়োজন আছে অঙ্ক করতে গেলে, দেখবা সে আর এর জায়গায় কি লিখবা, এমজি এ কস থিটা, এমজি কি। আর থিটার ক্ষেত্রে মনে রাখবা থিটা যেন কোন দিকে থাকে, এদিকে থাকে। উপরে থাকলে কিন্তু থিটা আবার এটা ধরলে ডাবল জিরো হবে না, অঙ্কটা মিলবে না। আমি কি বুঝতে পারছি? এই ছবিগুলো, এটা হচ্ছে ঘর্ষণ নিয়ে বলে দিলাম। কারণ আমরা তো এখন পর্যন্ত ঘর্ষণ নিয়ে ম্যাথ পাই নাই, কিন্তু সামনে তোমাদের থাকতে পারে। চলো 24 সালে কিছু অঙ্ক করাই। টাইম দেখো, টাইম বরাবর, ঠিক আছে। 15 মিনিট অনেক কিছু করানো যাবে। এই নিউটনের বলবিদ্যা করা একটু মজা পাচ্ছে, এই জায়গায় যে অনেক বেশি করানো যাচ্ছে।
ঠিক আছে, দাও এসে আমাকে দাও, আমি বের করতে পারবো। এটা তো অন্ধ করে গেছে, এটা না, এটা সেম ছবি। ওকে, দেখো তাহলে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 করি, কয়েকটা 24 করি। এ মনোযোগ, ফুল আর করাইতে হবে না। আগামী ক্লাসে নিউটনের বলবিদ্যা ফিনিশ, আগামী ক্লাসে নিউটনের বলবিদ্যা কি ফিনিশ, শেষ ক্লাস। ময়মনসিংহ বোর্ড 2024, এখানে কয়েকটা অঙ্ক দেখাই। যেমন এখানে বলছে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে, তাহলে আব্দুর রহিম ভাই কয় গ্রাম ভরের বস্তু, মানে কত কেজি, 0.2 কেজি ভরের একটি বস্তুকে কি করতেছে, সুতায় বেঁধে, সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে, সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। কিভাবে ঘোরাচ্ছে, আনুভূমিকভাবে বুঝে, আনুভূমিক এভাবে এভাবে ঘোরাচ্ছে, এভাবে। তাহলে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে, তাহলে 60 রেভলিউশন পার মিনিট, শর্টকাটে লেখার জন্য। উলম্বভাবে কি বলবে, এটা উলম্বভাবে ঘুরবে, এটা হচ্ছে আনুভূমিকভাবে ঘুরবে। ঠিক আছে, দেখো সমস্যা নেই, এগুলো আহামরি কোনো ডিফারেন্স করে না অঙ্ক করতে গেলে, হ্যাঁ এত প্যারা নেই। ওই যে গতকালকে একটা অঙ্ক করেছিলাম, সর্বোচ্চ অবস্থান সর্বনিম্ন অবস্থান, টি প্লাস এমজি টি মাইনাস এমজি টান, ওটা একটু ডিফারেন্স করে, আর কোনো ডিফারেন্স করে না। তাইলে এর দূর বলছে অবস্থান ভেক্টর দুটি, সে দুটি অবস্থানে ঘোরাচ্ছে না, সে দুইটা অবস্থানে ঘোরাচ্ছে। দুইটা অবস্থান বুঝো, মানে একবার হচ্ছে মনে করো একটু একটু বাঁকায় ঘোরাচ্ছে, একবার হচ্ছে একটু এভাবে ঘোরাচ্ছে, একবার হচ্ছে এভাবে ঘুরতেছে, মানে সাপোজ একবার হচ্ছে এভাবে ঘুরতেছে, একবার হচ্ছে এভাবে ঘুরতেছে, কোনো সমস্যা নাই। তো দুইটি অবস্থানের অবস্থান ভেক্টর দিছে R1 আর R2। R1 হচ্ছে 3i 2j - k, বলো কত, 3i প্লাস 2j - k মিটার। আর R2 হচ্ছে কত, 5i 4j - 3k। এ মনোযোগ, 5i প্লাস 4j - 3k মিটার। ওকে, এগুলো দেওয়া আছে প্রশ্নে। উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বলের পরিমাণ 5i 4j - 3k, বলেরটাও সবগুলো ভেক্টর আকারে দিছে, 5i 4j - 3k, 5i প্লাস 4j - 3k নিউটন, এগুলো সবগুলো ভেক্টর আকারে দিছে, এইভাবে দিছে, একটা কোশ্চেন বানাইছে ওরা ময়মনসিংহ বোর্ড 2024। সহজ সহজ, আমার কাছে গিয়া লাগতেছে না। দেখো একটা জিনিস খেয়াল করিও, আমি তোমাদের কিন্তু এগুলো প্র্যাকটিস করানোর মাধ্যমে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়াচ্ছি। তোমরা বাসে 30-40টা সিকিউ এখন ইজিলি পড়ে ফেলতে পারো, পারবা। আমার 3টা ক্লাস করলে তুমি 30টা সিকিউ করতে পারবে, কারণ 30টা সিকিউর মধ্যে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো আবর্তিত হয়। তো তোমরা বুঝতেছো না কেন, তোমাদের আমি তোমাদেরকে টার্গেট দিয়েছিলাম পার চ্যাপ্টার কয়টা সিকিউ বলো তো, মনে থাকলে বলো যে A+ পাওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছিলাম 50টা, 60টা বলি নাই, 50টা বলি নাই। বলছে কেউ যদি 50টা আমাকে শিওর দিতে পারে যে পার চ্যাপ্টার সে 50টা সিকিউ মুখস্থ করে বলছে, সে প্লাস, তার মধ্যে 30টা তো আমি করে দিচ্ছি। তো তোমরা কি 20টাও নিজেরা বাতিল করতে পারবে না? সিম্পল কথা, নিজেরা তো কিছু করতে জানতে হবে, সব টিচার কেন করে দিবে? তো সেই জন্য আমি তোমাদেরকে যা করতেছি, আমার প্ল্যানিং পুরোপুরি পারফেক্ট, তোমরা আমার প্ল্যানিংকে ভুল করতে পারবে না। আমি যেরকম প্ল্যানিং করতেছি এটা পারফেক্টলি করতেছি। সেকেন্ড ইয়ারের এমসিকিউ এই আজকে থেকে শুরু করবো ভাবছিলাম, বলবেন আসে নাই, বাট এমসিকিউ শুরু হবে, মনে আছে এমসিকিউ বলছিলাম পার উইক এক চ্যাপ্টার। এমসিকিউর প্ল্যান হচ্ছে এটা, পার উইক এক চ্যাপ্টার, প্রতিদিন এক সেশন, মনে আছে তো? প্রতিদিন এক সেশন। তুমি আসো নাই তাই, তুমি তো ফিজিক্স ক্লাস না করে ডাক্তার হয়ে গেছো। দেখো প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ, না ডাক্তার হওয়া ভালো, আমি তো চাই তোমরা ডাক্তার হও, আমি চাই তুমি ডাক্তার হও, কোনো সমস্যা আছে? প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ L, কৌণিক ভরবেগের সূত্র কি, I ওমেগা, ঠিক না ভাইয়া? কৌণিক ভরবেগের সূত্র কি বলো, I ওমেগা। এখন এখানে তো I বলতে জড়তার ভ্রামকের I নাই, যদি কোনো সময় জড়তার ভ্রামকের I না হয় তাহলে I এর একটা জেনারেল সূত্র হচ্ছে যে ওই যে শিখরে সামেশন অফ m r স্কয়ার জড়তার ভ্রামক ইকুয়াল টু, যদি এটা তো শেপ ভিত্তিক দিত তাহলে তো আমরা বলতাম যে 1/3 1/12 এরকম বলতাম না, কিন্তু কিছু না বললে তাহলে কত বলতো, m r স্কয়ার। আর ওমেগা মানে কত, ওমেগা দেওয়া আছে এখানে, ওমেগা মানে হচ্ছে কত b/r না, এখানে ওমেগা ওমেগা রাখছে। আচ্ছা ওমেগা দেওয়া আছে তো, আমি খেয়াল করে নিয়েছি, সরি। এই যে ওমেগা, ওমেগা কত 2πn/t, সূত্র মুখস্থ রাখতে হবে। n কত 60, t কত 60, তাহলে কত 2πr/k কোথায়, বুঝেন নাই? বুঝছেন? কৌণিক ভরবেগ ইকুয়াল টু কত, I ওমেগা, বেরোবে I কত m। ও প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে মানে কি, তাহলে R1 নিতে হবে, কত কোনটা R1। তাহলে এগুলো প্রত্যেকটার মান লাগবে আমাদের, এগুলো দিয়ে আমাদের ভেক্টর দিয়ে কোনো কাজ আছে? ভেক্টর দিছে আর কি, হয়তো কাজ আছে কিন্তু মানটা লাগবে। মান কেমনে বের করতে জানো?
এখন মনে আওয়াজ একটু বেশি শোনা যাচ্ছে না? একটু কম হবো? এখন ঠিক আছে? আমি ভাই নর্মালি বললেও তো এত শোনা যাচ্ছে। তোমাদের জন্য করতেছে আর কি, রোজা রাখি। তোমরা বেতন টেতন দিচ্ছ না সঠিক টাইমে। দেখো মানে সিজন অনেক ডেঞ্জারাস না, কথা বলতে ছাড়ে না, সিস্টেম পাইলে বলে ফেলে। 17.6 আসবে আনসার, এটা আশা করি পারবা। তাহলে আর ওয়ানের মান কি? এটা বসাবো না ওইটা বসাবো, ক্যালকুলেশন করে যা আসে। 3 নাম্বার পাইছো? ঘ নাম্বার বলছে যে উদ্দীপকের দুটি অবস্থানের টর্ক সমান হবে কিনা। এই একটা টর্ক পাইছো, অনেকদিন ধরে টর্ক পাচ্ছি না। বলো তো টর্ক সমান হবে কিনা। টর্ক কাকে বলে বলো, পরীক্ষা আসলে ক নাম্বারে। টর্ক কি? হোয়াট ইজ টর্ক? বলের রিপ্লেসমেন্ট। তো তুমি জাস্ট বলবা যে ন্যূনতম যে পরিমাণ বল প্রয়োগ করলে একটি বস্তুর ঘূর্ণন গতিবেগ সৃষ্টি হয়, শেষ। সেটা হচ্ছে টর্ক। বুঝতেছো না আমার কথা? ঘূর্ণন গতিবেগ সৃষ্টি হয় বা ঘূর্ণন অবস্থা সৃষ্টি হয় ন্যূনতম যে পরিমাণ বল প্রয়োগ করলে। তাহলে টর্ক কিন্তু বল থেকে আসে, টর্ক ক্ষেত্রে বল বলতে হবে। সেই টর্কের সূত্র কি? টর্ক সমান হবে কিনা বের করতে বলছে না, তাহলে টর্কের সূত্র কি? টাউ ইকুয়াল টু কত? আর ক্রস এফ। সূত্র হচ্ছে যেমন আর এফ সাইন থিটা, এভাবে শিখছো। তো এটা অ্যাকচুয়ালি আসছে আর ক্রস এফ থেকে। কেন এটা কেন এখানে প্রাসঙ্গিক? কারণ এখানে ভেক্টর আকারে দেওয়া আছে, এটা আরো সহজ। তুমি চাইলে আর এফ সাইন থিটা করতে পারো, কিন্তু থিটার মান তো তুমি জানো না, তাহলে এটা আরো বেশি প্রাসঙ্গিক না আর ক্রস এফ। তাহলে দোনো ক্ষেত্রে বলছে তো সহজ। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি বলি, প্রথম ক্ষেত্রে আমি একটা দেখে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা করবা। প্রথম ক্ষেত্রে আর ক্রস এফ কত? আর এফ এর কি ভেক্টর? ক্রস গুণন। তাহলে উপরে কি দিবা? ক্রস গুণন। কেমনে দিয়ে জানো তো? আই জে কে আর 1 ধরো, 3 2 -1 5 4 -3। তো ভেক্টর গুণন করতে পারো তো, আই নিবা, এটা বাদ, হ্যাঁ করবা, এগুলো করবা। সেম ভাবে এখানে টাও বের করবা, আবার R2 এর সাথে F করবা। ওকে, আবার কি বের করবা? টাও বের করবা, দেখবা যে সমান হবে কি হবে না। চলো এরপরে কোশ্চেন। সমান হবে না, এখনো 4টা বাজছে 7। ঠিক আছে, ছবি তুলো না, কেউ ছবি তুলে আবার দাও। এটা ওই পাশের উইন্ডোতে রাখো তাড়াতাড়ি। কেন এরকম, কেন এত বাজে কেন স্যার? এটা আমাদের অ্যান্ড্রয়েডে তো এরকম করে না, আইফোনটা এখন এই জন্য ইউজ করি না, বুঝো নাই? এমন না যে টাকা নাই, টাকা আছে, গরিব না। নিজেকে সান্ত্বনা দেওয়ার সবচেয়ে বড় উপায়। ওর তো আমাদের সরে না, না এটাতে বাহাদুরি কি আছে? আমাদের ওর সরে না, সত্যি কথা। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে তারা জানো, আইফোনে প্রচুর প্যারা, অ্যাপস নামানো যায় না ভালো মতো, এই করা যায় না সেই করা যায় না, আর মোবাইলে চার্জার এটা তো 12টা ফালতু। চলো এরপর অঙ্কটা তোমরা পারবা। গত ক্লাসে আমরা সর্বোচ্চ অবস্থান সর্বনিম্ন অবস্থান পড়ে গেছি না? রাজশাহী বোর্ড 2024 পারবা, আমি বুঝে শুনে বলতেছি পারবা, নাহলে করাইতাম। সিলেট বোর্ড 2024টা করাই, এটা আমাদের আজকে শেষ অঙ্ক, এবং এটা ইউনিক অঙ্ক। এই অঙ্কটা এই পর্যন্ত করেনি। তোমাদের গ্যালিলিও সূত্রগুলো মনে আছে? আমরা এই কয়েকদিন আগে গতিবিদ্যা পড়লাম। এস ইকুয়াল টু কত? ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এস ইকুয়াল টু কত? ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এগুলো তো রৈখিকের জন্য না, কণিকের জন্য কি হয়ে যায় বলতো? এস এর জায়গায় কি লেখে? থিটা। জানো কণিকের জন্য এস মানে কি? থিটা। ইউ মানে কি? ওমেগা নট, ওমেগা বাই 2 ইনটু টি বলা যায়। তাহলে এইটার ক্ষেত্রে কি দিবা? থিটা ইকুয়াল টু কত? ওমেগা নট টি প্লাস হাফ। যদি এই সূত্রটা ইউজ কখনো হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আলফা টি স্কয়ার। মানে আমি মেন কথা হচ্ছে এস এর জায়গায় থিটা, এ এর জায়গায় আলফা, এ এর জায়গায় আলফা, বি এর জায়গায় ওমেগা, এক কথায় এফ এর জায়গায় টাও। এগুলো একটু মনোযোগ দিয়ে রাখবা, ঠিক আছে? বুঝছেন? চলো একটা ম্যাথ করে সিলেট বোর্ড 2024, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ। এবং আসলে এই ম্যাথটা করানোর মাধ্যমে তোমাদের নিউটনিয়ান বলবিদ্যার সকল ক্যাটাগরিকে টাচ করা হয়ে যাবে, ঘর্ষণ সহ। যদিও করাই নাই, কিন্তু ঘর্ষণের কনসেপ্টটা বুঝে দিছি। আগামী ক্লাসে আমরা কলেজের ম্যাথ করাবো, এই প্রথম কোন একটা চ্যাপ্টার থেকে কলেজ করাবো, কারণ আমি বোর্ড আর করাবো না, বোর্ড সব সিমিলার থাকবে আশা করতেছি। তো অথবা দেখি যা করাতে পারি। সিলেট বোর্ড 2024 লাস্ট কোশ্চেন দেখো। ওকে স্টার্ট করি। কোশ্চেনটা হচ্ছে এরকম: একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 কেজি পার মিটার স্কয়ার। একটা পাখা এই যে আমাদের কারেন্ট আসছে না,
এই যে কারেন্টটা সঠিক সময় আসছে, একটি বৈদ্যুতিক পাখার জড়তার প্রভাব কত? ওর 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 অঙ্ক করা বোঝে, গায়ে লাগছে ইগো ইগো। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে, তাহলে পাখাটির 900 বার ঘুরে প্রতি মিনিটে, রেভলিউশন প্রতি মিনিট। পাখাটির সুইচ বন্ধ করার পর 2 মিনিট পরে পাখাটি থামে, সুইচ বন্ধ করার পরে 2 মিনিট পর পাখাটি থামে। ওকে, প্রশ্ন প্রথম, উদ্দীপকের বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক। আচ্ছা, পাখাটি থামে যে, কেন থামে? বলের কারণে থামে না, একটা বল প্রয়োগ হয় অবশ্যই। তো এটা বলছে যে প্রয়োগকৃত টর্ক কত। ফ্রি নাম্বার কি বলছে? প্রয়োগকৃত টর্ক কত। ভাই আমার এত বেসিক দিয়ে দেওয়া দরকার। টর্ক মানে কি? এভাবে বলতে পারো আর এফ সাইন থিটা, এখানে আর এর নাম নিশানাও আছে না, এফ আছে, কিছুই নেই, তাহলে টর্কের সূত্র কি শুধু আর এফ সাইন থিটা? তুমি মনে রাখবা যে কোনো কণিক তোমাদের মনে থাকা উচিত প্রত্যেকটাই ডাবল ডাবল সূত্র। একটা হচ্ছে যে রৈখিকের সাথে রিলেটেড সূত্র, আর একটা হচ্ছে তার নিজস্ব সূত্র। আমার কথা কোনো বুঝো নেই। যেমন টাও ইকুয়াল টু যেমন আর এফ সাইন থিটা হয়, টাওয়ার আরেকটা সূত্র আছে এফ ইকুয়াল টু যেমন এম এ, টাও ইকুয়াল টু আই আলফা। মানে প্রত্যেকটা ডাবল ডাবল সূত্র আছে, তোমরা ভালো করে দেখিও, প্রত্যেকটা ডাবল ডাবল সূত্র। যেমন ওমেগা ভি, ভি ইকুয়াল টু কত? থিটা বাই টি বলা যায়। আবার ভি ইকুয়াল টু কত বলা যায়? ওমেগা আর। ওমেগা ইকুয়াল টু কত বলা যায়? থিটা বাই টি। ভি ইকুয়াল টু এস বাই টি, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। আবার ওমেগা ইকুয়াল টু কত বলা যায়? ভি আর। এরকম প্রত্যেকটা ডাবল ডাবল সূত্র। তো টাও ইকুয়াল টু আই আলফা, এই তো দেওয়া আছে না। আলফা কি ত্বরণ না? ত্বরণ বের করতে হবে জাস্ট। কি বের করতে হবে? ত্বরণ। এখন ত্বরণ বের করার জন্য কিছুই বলে না, এই যে 900 রেভলিউশন পার সেকেন্ড, এটা সর্বোচ্চ ওমেগা বের করা যাবে। ওমেগা, ওমেগা কত? 2 পাই ইন্টু 900 ডিভাইড বাই পার সেকেন্ড বলছে না মিনিট বলছে? মিনিট, তাহলে 60, শূন্য শূন্য কাটা, 2 3 30 পাই। কত পাই? 30 পাই। তাহলে আমরা এখন আলফা বের করতে হবে। আলফা বের করার জন্য আমরা এই যে গতি সূত্রগুলো দিতে পারি, একদিন এটা কাটিয়ে যাবে। আমার হাতে এখানে অর্ধেক অর্ধেক ধরে এখানে পড়ে আছে, প্রত্যেকদিন এখানে বাড়ি খাই। ওমেগা ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আরে ভাই সূত্র রিপ্লেস করবো আর কি। ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। তাহলে ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা নট প্লাস আলফা টি। থেমে যায় এক সময়, এক সময় কি হয়ে যায়? তাহলে শেষ বেগ কত? হ্যাঁ, 0। তাহলে ওমেগা নট প্লাস আলফা টি। ঠিক আছে, এখানে যদিও একটা সত্য কথা বলছে, এখানে মাইনাস ইউজ করবা, কারণ এখানে মন্দন হচ্ছে, ত্বরণ না। আর মাইনাস ইউজ না করলে সমস্যা নেই, আলফা মাইনাস আসবে, আলফার আনসার কি আসবে? কিন্তু টর্কের জায়গায় মাইনাস লিখবে না, কারণ ঋণাত্মক বল বলে কিছু হয় না। তুমি প্লাস ইউজ করলে কোনো ভুল নাই, আলফা মাইনাস আসবে আর কি, একটু খালি বুঝো নাই। আর মাইনাস ইউজ করলে তাহলে আলফা ইকুয়াল টু কত? এই যে মাইনাস ওমেগা নট ডিভাইড বাই টি মাইনাস আলফা ইকুয়াল টু, এখান থেকে আলফা বেরোবে 30 পাইকে টি কত? কয় মিনিটে থামে? 2 মিনিটে, মানে 60 60 120 দিয়ে ভাগ করবা। তাহলে 30 পাইকে 120 দিয়ে ভাগ করবা, ক্যালকুলেশন করবা 0.7854, 0.7854 রেডিয়ান প্রতি সেকেন্ড স্কয়ার। জানো তো এটা মিটার পার প্রতি সেকেন্ড না, রেডিয়ান প্রতি সেকেন্ড। জানো একক, একক জানো, এগুলো একক অনেকে পারে না। ত্বরণের একক কি? মিটার প্রতি সেকেন্ড স্কয়ার না, এখানে হচ্ছে রেডিয়ান, কারণ এখানে কোণ উৎপন্ন করে, কোণ। আলফাটা এখানে বসিয়ে দিবা টাও এ, আলফা এখানে বসিয়ে দিবা টাও এ, তাহলে টাও ইকুয়াল টু কত? আই আলফা। আই কত? 100 গুণ 0.7854, আনসার কত পাবা? আনসার পাবো যে 78.54। আচ্ছা, এটা তো এই দশমিক দুইটা ঘর পরে যাবে আর কি, 54। এখানে কি বলবা? নিউটন মিটার পার মিটার না, টাও ইকুয়াল টু আর এফ, বলো না আর এফ। এফ মানে তো নিউটন, এফ আর মানে কি? মিটার, তাহলে নিউটন মিটার। শেষ, বুঝছো? 3 নাম্বার গেল। এবার চলো ঘ নাম্বারটা, না পরে তুলিও, যদি দেখি ঘ নাম্বারটা ছোট না হয়। ঘ নাম্বারটা ছোট, কোশ্চেন এক জায়গায় আনসার এক জায়গায়। দেখো ঘ নাম্বার, আমার কোশ্চেনটা লাগবে, থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার গড়া সম্ভব কিনা। নাও, এটা বুঝে গেছি। থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কিনা। আমি এভাবে লিখি, 1000 বার ঘোরা সম্ভব কিনা। কি বের করার মাধ্যমে বুঝবা? এন, ভেরি গুড, এন। তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু কি জানি? 2 পাই এন বাই টি। এখানে একভাবে করতে হবে, করার দরকার না, একদম সহজভাবে করতে পারো। ওমেগা ইকুয়াল টু কত বলো তো? মানে এখন আমরা আজল হয়ে যাব। কি হয়ে যাব? আজল।
যে আমরা n জানি নাকি আজল বুঝো মানে আমরা তো জানি কিন্তু আমরা এখন জানি না 1000 তাহলে n কত বের করব দেখি 1000 হয় কিনা তাহলে n ইকুয়াল টু কত ওমেগা টি ডিভাইড বাই 2 পাই ওমেগা কত ওমেগা হচ্ছে যে 30 পাই টি কত টি হচ্ছে 2 মিনিটে থামবে 2 পাই ভাগ করো তো করো লেখো 30 পাই ইনটু আচ্ছা লাগবে না করো 30 ইনটু 120 পাই তো কাটাকাটি যাবে কা 30 ইনটু 120 ভাগের 2 কত ও মাই গড তাহলে তো অবশ্যই সম্ভব তাহলে যে 1800 বার ঘুরবে আপনি 1000 বার নিয়ে পড়ে আছেন তাহলে সম্ভব ওকে ঠিক আছে ধন্যবাদ অনেকগুলো ম্যাথ করেছি ঠিক আছে যতগুলো ম্যাথ করেছি আমাদের 2300 শেষ সবগুলো তোমরা করবা ধন্যবাদ